ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরেও আরও একটা দিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। আমাদের আজকের এপিসোডের নাম পাংশা রেলওয়ে স্টেশন। আপনারা বুঝতেই পারছেন যে এই পাংশা রেলওয়ে স্টেশন নিয়ে আজকে দারুণ কিছু ঘটনা আমরা শুনবো। একটা ঘটনা শুনবো, একটা ইমেল পড়ে শোনাবো, এবং সেই সাথে আমার কাছে আরও একটি ঘটনা রয়েছে যেটি একজন পীর সাহেবকে নিয়ে, সেটাও আমরা পড়ে শোনাবো আশা করছি। ইন দ্য মিন টাইম যদি কেউ আমাদের সাথে জয়েন করতে চান লাইভে, তাহলে যোগাযোগ করতে পারেন। এবং আশা করব যে আপনারা যারা শুনছেন, আমি বারবার এটা বলতেও সবসময় ভালো লাগে না, কারণ কেমন যেন লাগে, তারপরে বলছি যারা শুনছেন ওদের মধ্যে অসংখ্য মানুষ আপনারা শুনছেন, কিন্তু সাবস্ক্রাইব যারা করছেন না, তাদেরকে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রিপশনটা যদি করে ফেলেন তাহলে আপনারা, এবং একই সাথে যদি বেল আইকনে একটু যদি আপনারা হিট করেন, তাহলে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো এবং সমস্ত আপডেটসগুলো সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। আর সেই কারণে আমি বলছি, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা কিন্তু এটা করে ফেলতে পারেন। আমি আজকের ঘটনায় যাব এবং আজকের ঘটনা শুরু করব এখনই। আপনারাও রেডি থাকুন, যারা ইচ্ছে হবে জয়েন করতে পারেন লাইভে আমাদের সাথে। আর কথা বাড়াবো না, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি 2013 সাল থেকে ভূত এফএম শুনতাম, এখন ভূত.com এর সাথে আছি। আমার পরিচয় গোপন করার অনুরোধ জানাচ্ছি। এরপরে তিনি তার পরিচয় দিয়েছেন এবং সেটা আমি গোপন রাখছি। শুধু এইটুকু তো মনে হয় বলতে পারি, তিনি একজন প্রবাসী এবং তিনি যে দেশটিতে আছেন সেই দেশটি থেকে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি শ্রোতারা আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, তিনি একজন সৌদি প্রবাসী। পড়ে শোনাচ্ছি তার ঘটনা। আমি যখন আপনাকে এই ইমেলটি করছি, তখন আমি রিয়াদ থেকে তাবুকের উদ্দেশ্যে বাসে ভ্রমণ করছি। এখন রাতের শেষ প্রহর। যাদের ভৌতিক কোনো অভিজ্ঞতা আছে কেবল তারাই জানে এই রাতের শেষ প্রহর মানে কি, কতটা আশাবাদী ও কষ্টের হয় এই রাতের শেষ প্রহর। আমার এই স্বল্প জীবনে ভৌতিক বা জিনের অনেক অভিজ্ঞতা আছে। আজকে একে একে আপনাদের সাথে ভাগাভাগি করব ভূত.com-এ শেয়ার করার জন্য। আপনাকে প্রথমে বলে রাখি, আমি প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, যা HSC সমমানের। তারপর সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যয়ন করতাম, পরিশেষে প্রবাসী। এখন ঘটনায় আসি। দুনিয়ার সকল মানুষ যদি জিন বা ভূত নেই বলে অস্বীকার করে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা অবশ্যই বিশ্বাস করবে তবুও, এবং এই কারণেই করবে তারা ভুক্তভোগী এবং বিশ্বাসী। যারা মুসলিম তারা জানে এই বিষয়টি প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমি আমার পরিবার ও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলছি। বলে রাখি, আমাদের বংশে কেউ না কেউ কবিরাজ সেই পূর্ব থেকেই, এবং সাধারণ ঝাড়ফুঁক করার জন্য আমাদের পরিবারে কেউ না কেউ থাকতো। সেই আশীর্বাদের দরুন আমি জিন বা ভূতের অস্তিত্ব টের পাই। কথা কেন বললাম পরের ঘটনায় বলবো। কথা শুনতে কেমন মনে হলেও কথাটা সত্য। বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যাপার। দাদা বাবাকে বলে গিয়েছিলেন তার একজন নাতিকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। দাদার সেই বর এসে পড়ে আমার উপর। ঘটনা 1। আমি তখন 7ম শ্রেণীতে পড়ি। বার্ষিক পরীক্ষা দেওয়া শেষ। আমাদের বাড়িতে মাদ্রাসা এবং পরীক্ষা দেওয়ার শেষ হলে হোস্টেলের সকল ছাত্র বাড়িতে চলে যায়। থেকে যাই 10ম শ্রেণীর এক বড় ভাই, উনি হাফেজ ছিলেন। ওনার সামনে দাখিল ফাইনাল পরীক্ষা, আর মসজিদের বড় হুজুর ছিলেন। আমাদের বাড়ি কাছে হলেও পড়াশোনা করার জন্য মাদ্রাসার হোস্টেলে থাকতাম। তো যে রাতে ঘটনা ঘটেছে সেই রাতে আমি এশার নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যাই। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা না হলেও আসার সময় ঘটে বিপত্তি। আমাদের বাড়ির অর্ধেক জঙ্গল, এবং বাবা মার কাছে অনেক আগে থেকেই শুনে এসেছি রাত হলে আমাদের বাড়ির আশপাশ দিয়ে কেউ যেত না। যদিও যেত তার সাথে সমস্যা হতো। আর এই কারণেই আমাদের বাড়ির আশেপাশে মাগরিবের আজানের পর লোকের আনাগোনা কমে যায়, আর এশার নামাজের পর মনে হয় মধ্যরাত। যদি কেউ সমস্যায় পড়ে, সেই ব্যক্তি আমাদের বাড়ি থেকে পাট ছাড়ানো ভিতরের আশ, যাকে বলে এলাকায় হুলা, সেই হুলা দিয়ে আগুন ধরিয়ে নিয়ে যেত। তো আমাদের বাড়ির সীমানার
পাশে একটা বিরাট তুলা গাছ ছিল, যা পুরো রাস্তাকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তুলা গাছটার কাছে গেলেই সবসময় ভয় বেড়ে যেত, এই বুঝি কোনো জিন এসে ধরলো বা কাবু করলো। বাড়ি থেকে বের হওয়ার পর এক পা দুপা করে এগিয়ে যেতে থাকলাম ভয়ে ভয়ে। তুলা গাছটি পার হওয়ার পর যখন আমি 10-15 হাত সামনে গেলাম, তখন আমি একটা অনুভব করলাম যে পাশের রাস্তা থেকে কেউ আমাকে দেখছে। বলে রাখি, দুইটা রাস্তার মাঝে প্রায় 200 হাতের দূরত্ব এবং আবাদি জমি। আমি যখন সেই রাস্তার দিকে তাকালাম, আমি দেখলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। 1 বছরের একটি ছেলে, গায়ে কাফনের কাপড় পরা, সে আমাকে নাম ধরে ডাকছে, ওর কাছে যাওয়ার জন্য বলছে। সেই রাতে ছিল পূর্ণিমার আলো, সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম। এবং যে জায়গা থেকে ডাকছে সেই জায়গাটা গত মাসখানেক আগে বাড়ির এক চাচাতো ভাই জন্মের 1 মাসের মধ্যেই মারা গিয়েছিল, এবং ছেলেটা দেখতে তারই মতো এবং কবরের ওপরে দাঁড়ানো। আমার হঠাৎ মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মাথাটা কেমন হালকা হয়ে গেল, পা চলছে না। কোনো রকমে আল্লাহর নাম স্মরণ করে আমি দৌড় দেই। 2 মিনিটের রাস্তা হয়ে গেল 10 মিনিটের দূরত্ব। ওকে যখন দাফন করে তখন আমি পাশেই ছিলাম, এবং ওদের ঘর আমাদের ঘরের 2টা ঘর পরে। আমরা ছিলাম আমাদের গ্রামের শেষ সীমানায়। ওকে যেই সড়কের পাশে বাঁশঝাড়ের নিচে দাফন করা হয় সেই সড়কে, এবং সেই সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছি আমি। সেই 2টা সড়কের মাঝে ছিল মাদ্রাসা, এবং মাদ্রাসাটি ছিল টিনের ঘর। আমি যখন প্রাণপণ চেষ্টা করছি মাদ্রাসার মাঠে আসতে, তখন লক্ষ্য করলাম ও ক্লাসরুম ও হোস্টেলের মাঝে যেই ফাঁকা জায়গাটা আছে সেই জায়গা দিয়ে আমাকে দেখছে। তখন সে আমাকে মিহি কণ্ঠে ডাকছিল। এখন আমার পা হাত জড়িয়ে আসার মতো লাগছে, মনে হচ্ছে আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। আমি লাফ দেওয়ার মতো করে হোস্টেলের রুমে দৌড় দিয়ে প্রবেশ করি, এবং একজন বড় ভাইয়ের সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, আমার কথা জড়িয়ে আসছিল। কিছুক্ষণ পর সব বলি। তিনি আমাকে ফু দিয়ে সুস্থ করেন। ঘটনা 2, আমি তখন 7ম শ্রেণীতে অধ্যয়ন করি। আমাদের বাড়ি থেকে আমার বড় আপুর শ্বশুর বাড়ি প্রায় 6 কিলোমিটার দূরে। আমি আপুর বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাই, এবং আপুর বাড়ি ছিল আমাদের পাশের ইউনিয়নের পরের ইউনিয়নে। ঘটনার দিন বিকেল বেলা আসরের আজানের সময় আমি দুলা ভাইয়ের সাথে কয়েকটি পেঁপে গাছ লাগাচ্ছিলাম। হঠাৎ করেই আমার বাড়ির জন্য আমি খুব টান অনুভব করি, এক ধরনের মায়ার উদয় হয়। আমি কাউকে কিছু না বলে বাড়ির দিকে দৌড়াতে থাকি। বলে রাখা ভালো, আমি যে রাস্তা দিয়ে বাড়িতে আসব সেই রাস্তায় আসার পথে 2টা গোরস্থান এবং একটি বিশাল বড় মাঠ। মাঠের আয়তন প্রায় 3 থেকে 400 একর হবে। এটি আকারে ছিল গোল। শীতকাল পার হতে তখনও 15-20 দিন বাকি। আসরের আজানের পর সেই সময়টায় বেশি সময় থাকে না মাগরিবের আজান হতে। সন্ধ্যা নামে তাড়াতাড়ি। আমার আসার পথে প্রথম গোরস্থান পড়বে 2 কিলোমিটার পর, এবং এটি রাস্তা থেকে একটু দূরে। কিন্তু তখন দিনের আলো ছিল, তেমন ভয় লাগেনি। ওই রাস্তাটা বরাবরই নীরব থাকে, এবং চারপাশে ছোট ছোট গাঁথা, মানে বাড়ি ভরাট করার জন্য যে জায়গাগুলো খনন করা হয়ে থাকে তাকে আমাদের এলাকায় গাঁথা বলে, যা দেখতে ছোট পুকুরের মতো। আর রাস্তার পাশে ছিল বিরাট তেঁতুল, আম, রেঞ্চি, এই সমস্ত গাছ, 100 বছরের পুরনো সেগুলো। সেই গোরস্থান পার হবার পর ছোট একটি বাজার পড়ে, তারপর বিশাল মাঠ। মাঠ পার হবার পর আগে মাঠ, এবং রাস্তার মাঝে রয়েছে ছোট লম্বা গোরস্থান, যার মধ্য দিয়ে আসতে হবে আমাকে। এবং এই রাস্তা ও গোরস্থানের মধ্যে রয়েছে বড় বড় শিমুল গাছ। অনেকেই জেনে থাকবেন শিমুল গাছ বিরাট আকারের হয়, এবং তার চারপাশে লম্বা লম্বা শিকড় হয়, যা বেড়ার মতো হয়ে থাকে, এবং সেই শিকড়ের মাঝে কিছু জায়গা ফাঁকা থাকে। আমি যখন মাঠের মাঝে চলে আসি তখন মাগরিবের আজান দেয়া শুরু হয়ে গেছে, এবং আমার চারিদিকে জনমানব শূন্য হতে শুরু করেছে। ভাগ্যক্রমে 3-4 জন লোক পাওয়া যায়, যারা ওই ফেলে আসা বাজার থেকে কিছু জিনিস কিনে আনার জন্য সেখানে গিয়েছিল, এবং তারা আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায় এবং কোথা থেকে আসলাম। জিজ্ঞেস করার পর আমি তাদেরকে সবকিছু বললাম, এবং এও বললাম আমাকে যেন একটু রাস্তাতে এগিয়ে দেয়। তাদের বাড়ি ছিল আমাদের পাশের গ্রামেই, কিন্তু তারা গ্রামের এই দিকে হওয়ায় আমাকে বেশি রাস্তা এগিয়ে দিতে পারল না। তারপর মাগরিবের নামাজ শেষ, অন্ধকার হওয়া শুরু করে দিয়েছে। আমি দৌড়াতে থাকি, আমার ভেতরে অনেক ভয় লাগতে শুরু করে। আমি পুরো রাস্তা ভালোভাবেই পার হলাম, কিন্তু আসল ঘটনা
জঙ্গল পার হয়ে রইন্টি গাছের কাছে গেলাম। তখন অন্ধকার। আমি যখনই গাছটির নিচে এসে হাঁপাতে লাগলাম, তখন কে যেন আমাকে বলতে লাগলো, কষ্ট হয়েছে। আমি তখন চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপরে লক্ষ্য করলাম গাছের দুই ডালের মাঝে একটা ছায়ামূর্তি বসে আছে। আমি তখন কি করব বুঝতে পারছি না। আপনারা হয়তো মনে করবেন চিরচেনা জায়গা এবং সেখানেই আমাদের বাড়ি। জন্মের পর থেকে 15টা বছর কাটিয়েছি, সেখানে যদি এমন কিছু হয় তাহলে কেমন লাগবে। আমি প্রাণপণ দৌড়ে আম্মুর সামনে গিয়ে হাজির হলাম। আম্মু আমাকে দেখে অবাক হয়ে যায় এবং তিনি মাগরিবের নামাজের জন্য অজু করছিলেন। আমাদের উঠোনে বসে জঙ্গলের দিকে মুখ করেই তিনি আমাকে দেখেই বুঝতে পারলেন আমি ভয় পেয়েছি। আম্মু আমাকে সাথে সাথে গরম পানি দিয়ে গোসল করালেন। এই ঘটনার 3 থেকে 4 দিন পর আমার অনেক জ্বর আসে। আমার জ্বর আসার প্রথম দিন দুপুরে আমি স্বপ্নের ভেতরে দেখি আমি আমার বড় ভাইয়ের সাথে ডিম নিয়ে খেলা করছি। আমি হঠাৎ করে দেখলাম আমার ভাই আমার ডিম দরজার সামনে মাটির ভেতর লুকিয়ে ফেলেছে। আপনি জেনে থাকবেন গ্রামে ঘরের ভিট মাটি হলে দরজার সামনে একটু উঁচু করা থাকে। আমাদের এলাকায় তাকে পিঁড়া বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বলতে থাকি আমার ডিম আমার ভাই পিঁড়ার নিচে লুকিয়ে ফেলেছে। আমি ডিম বের করার জন্য হাতে নিড়িয়ে এবং কাঁচি নিয়ে পিঁড়া খুঁড়তে থাকি আর বলতে থাকি এটার ভেতর আমার ডিম আছে। আম্মু সহ বাড়িতে যারা ছিল তারা তো অবাক, আমি কি করছি এটি। এমনি একই স্বপ্ন পরপর 2 দিন দেখি। একই কাজ আমি 2 দিন করি, পিঁড়া খুঁড়তে থাকি। যখনই আমাকে বলতো আমি সবার সাথে তর্ক করতাম। তারপর আমাকে গরম পানি দিয়ে সরিষা দিয়ে গোসল করানো হয়। গোসল করার পর আমার চেতনা ফিরে আসে। তার পরের দিন আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার শরীরের ভেতরে 2 জন লোক প্রবেশ করলো এবং আমাকে তাদের মতো করে নিয়ে যেতে শুরু করলো। আমি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। হঠাৎ করে একজন বলে উঠল, চল এতিমখানার গোরস্থানে যাই। বলে রাখা ভালো, আমাদের পাশের ইউনিয়নে একটা বিশাল গোরস্থান ছিল, কিন্তু আমরা ছিলাম সেই ইউনিয়নের পাশের গ্রামে। সেখানে একটি বাজার আছে। আমি প্রতিদিন সকালে সেই বাজার থেকে বাজার করতাম। আমাদের বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকি। আমি অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছি না। কিছু দূর যাওয়ার পরে একজন বলল, আমি এই গোরস্থানে যাব না, আমি বাগানে যাব। আমাদের জঙ্গলের শেষ সীমানা থেকে 200 মিটার দূরে অনেকগুলো ছোট বড় গাছ ও 2টা বড় বড় তুলা গাছ নিয়ে একটি ছোট বাগান, অনেক দিনের পুরনো। তো একজন যখন আমাকে নিয়ে বাগানের দিকে হেঁটে চলল, আমার সাথে কথা বলতে থাকলো, তখন আরেকজন আমাকে ছেড়ে দিয়ে গোরস্থানের দিকে চলে যেতে বলল। বাকি যে একজন, সে আমাকে নিয়ে বাগানের দিকে আসে, এসে আমাকে ছেড়ে চলে যায়। ঠিক তখনই আমার খেয়াল ফিরে আসে, তখনই আমি বাড়িতে ফিরে আসি। একটা কথা উল্লেখ করা ভালো, আমাকে যখন 2 জন আন্দা বা আনবুলা, আমাদের এলাকার ভাষায় এগুলোই বলে, তারা তখন ধরেছিল, তখন দুপুরবেলা 12টা বাজে। এরপর আমার জ্বর কমে যায়। রাসেল ভাই, আমাদের এলাকায় কিছু কথা প্রচলিত আছে, ঠিক 12টা বাজে কেউ গাছে উঠবে না, কেউ পুকুরে নামবে না, কেউ রিস্কি কোনো কাজ করবে না। যদি কেউ করে তাহলে তাকে জিনের মধ্যে এক প্রকার খারাপ জিন আছে, তারা আক্রমণ করে, ডুবিয়ে মারে, ফেলে দেয়। যাই হোক, তিনি এগুলো বলে তার ঘটনা শেষ করেছেন। পরিশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। লেখাটি একটু অগোছালো হলেও লেখার মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল বলে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের ফিডব্যাকগুলো আমাদের আসলে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। আমরা আশা করব যে আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:22। অনেক রাত হয়ে গেছে। এর মধ্যে অনেকে কমেন্টও করছেন, কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদেরকে অনেকবার যেহেতু আমাদেরকে চাচ্ছেন যে আমরা নোটিস করি আপনার মেসেজটা। এমডি শামীম হোসেন লিখছেন, এখন ঘটনা শুনলে মনে হয় বানিয়ে বানিয়ে ঘটনা বলা হচ্ছে। তার মানে কোনো এক সময় আপনার মনে হতো যে ঘটনাগুলো ঠিক ছিল, এখন ইদানিং সেগুলো বানিয়ে বলা হচ্ছে। আমি খুবই খুশি হব আপনি যেহেতু আমাদেরকে জানিয়েছেন।
পারলে কমেন্ট সেকশনে এটাও জানাবেন কেন মনে হচ্ছে আগের ঘটনাগুলো বানিয়ে বলা হতো না কিন্তু এখন বানিয়ে বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের কাছে না থাকলেও আপনার কাছে আছে। দয়া করে আমাদের একটু জানাবেন। আমাদের লিসেনার যারা আছেন তারাও শুনে খুশি হবেন, তারাও বুঝতে পারবেন এবং তারাও মিলিয়ে নেবেন। আমি চাই যে জিনিসটা ওপেন থাকুক এবং আপনারা ভালো চান বলেই হয়তো কমেন্টগুলো করছেন। যেমন আমাদের সঙ্গে আছেন এমডি রাকিবুল, পাংশা থেকে শুনছেন। এই রাকিবুল, আপনি একটু প্লিজ যদি পাংশা নিয়ে আরো কিছু কমেন্ট সেকশনে বলেন, আমি কিন্তু পড়ে শোনাতে পারি। এবং আপনি পাংশা রেলওয়ে স্টেশন যেটা নিয়ে কথা বলছি সেটা একটু পরে আমরা শোনাবো আপনাদেরকে। সেটা নিয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। ওমান থেকে পাঠিয়েছেন, আমি কমেন্টটা হারিয়ে ফেললাম। বাহরাইন থেকে আছেন আমাদের সাথে। আচ্ছা, ওমান থেকে পাঠিয়েছেন কিউডব্লিউ আর কিউট ক্যাট আমাদের পাঠিয়েছেন বাহরাইন থেকে। এছাড়াও মালয়েশিয়া থেকে শুনছেন তারিকুল ইসলাম, জামালপুর থেকে শুনছেন আর যে রনি সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি দ্বিতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরো একটি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আসাদ আহমেদ, অনেকদিন ধরে ভূত.com এর পাশে আছি। এর আগেও ঘটনা লিখে পাঠিয়েছি, হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি। তারপরে তিনি আজকেও একটি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনায় আমরা যাব। তবে তার আগে একটু জানিয়ে দিই, আমার বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলছি, মানে সংকোচ হয় বলেই ভালো লাগে না। সেটা হচ্ছে, যদি আপনারা চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অনেকেই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না এটা আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, হয়তো আপনাদের কাছে আছে। আমাদের আজকে যে ঘটনাটি, সেই ঘটনাটির শিরোনাম তিনি দিয়েছেন পাংশা রেলওয়ে স্টেশনের জলঘর। ফিরে যাচ্ছি ঘটনায়। পাংশা রেলওয়ে স্টেশন ছোট শহরে ব্যস্ততম এক স্থান। ট্রেন আসে যায়, যাত্রী আসে যায়, কিন্তু স্টেশনের এক কোণায় একটি পুরনো গোলাকৃতির ভবন, যাকে সবাই বলে জলঘর, চিরকালই পড়ে থাকে অবহেলায়। এখন তা বন্ধ, আগাছায় ঢাকা। কিন্তু 1971 সালে এটি ছিল স্টেশনের পানির ট্যাঙ্ক ও বিশ্রামাগার। বহু বছর আগে ব্রিটিশরা এটা তৈরি করেছিল। এই জলঘর নিয়ে একটি গুঞ্জন বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। অতীতের ঘটনা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা এক মুক্তিযোদ্ধাকে ধরে এই জলঘরের নিচে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে। লোকমুখে শোনা যায়, সেই মুক্তিযোদ্ধা মারা যাবার আগে বলেছিলেন, এই ঘরে যারা অন্যায়ভাবে প্রবেশ করবে আমি তাদের ফিরতে দেব না। এরপর থেকে ওই জলঘর কেউ ব্যবহার করত না। সময়ের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সময় 2023 সালের এক রাতে পাংশা স্টেশনে পোস্টিং পান নতুন এক স্টেশন কর্মচারী, নাম তার রিয়াজ। একদিন বিদ্যুৎ চলে যাওয়ায় স্টেশনের পানির লাইন বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে রিয়াজ আরেক সহকর্মীকে নিয়ে পুরনো জলঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে দেখে সবকিছুই শুকিয়ে গেছে, কিন্তু একটা কোণা এখনো পানিতে টলমল করছে, যেন কেউ এখনই তা ব্যবহার করেছে। আর দেয়ালে লেখা, আমাকে ভুলে গেছো, আমি কিন্তু এখনো এখানে আছি। হঠাৎ এক প্রচন্ড কর্কশ শব্দে দরজা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বের হতে না পেরে রিয়াজের সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলে। রিয়াজ পেছনে ফিরে চোখ মেলে যা দেখে, তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে যা দেখে তাতে তার আত্মা বেরিয়ে যাবার জোগাড় হয়। এক যুবক, গায়ে রক্তের দাগ, চোখে আগুন, মুখে হাসি, বলছে, আমি এখনো ডিউটি করছি। ভাই, তুমি কিসের স্টাফ? পরদিন সকাল রেলওয়ে পুলিশ এসে দেখে জলঘরের দরজা খোলা, কিন্তু রিয়াজকে পাওয়া যাচ্ছে না। কেবল মেঝেতে একটা স্টাফ কার্ড পড়ে রয়েছে। সেই দিনের পর থেকে কেউ আর জলঘরের আশেপাশে যায় না। বলে রাখা ভালো, জলঘরের পাশে একটা জোড়া কাঁঠাল গাছ আছে। এখানে প্রায়ই মৃত ব্যক্তির আত্মহত্যা করা ঝুলন্ত লাশ পাওয়া যায়। এদের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে আসে। কি জন্য
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো তালে আছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সাবিত আলম। আমরা সরাসরি সাবিত আলমের কাছে যাবো। সাবিত আলম, ওয়েলকাম টু যেখানে ভূতের ভয়। আশা করছি আপনি ভালো আছেন, ভালো তালে আছেন। আমাদেরকে ছোট্ট করে বলেন যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি ধরনের ঘটনা আজকে শোনাতে চাচ্ছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বর্তমানে ময়মনসিংহের বাসা নিয়ে অবস্থান করছি এবং যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা অ্যাকচুয়ালি একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি কি ভাই ঘটনাটা স্টার্ট করবো? হ্যাঁ সাবিত, চলুন শুরু করি। আচ্ছা, এই ঘটনাটা চট্টগ্রামের একটা মাদ্রাসার ঘটনা আমি পেয়েছিলাম। খুব বেশি বড় একটা ঘটনা না। তো মাদ্রাসার যে মেইন হুজুর ছিলেন, ওনার মেইন মাদ্রাসা উনি পরিচালনা করতেন। তো ঘটনাটা যিনি আমাকে বলেছেন উনি মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিলেন। স্টুডেন্ট আমাকে যেটা বলে যে একদিন মাদ্রাসায় তারা একটা রুম পরিষ্কার করছিলেন। ওনাদের মেইন যে মাদ্রাসার হুজুর আছে ওনাদের রুম পরিষ্কার করছিলেন, তখন একটা লোক আসে সেখানে দুটো বাচ্চাকে নিয়ে এবং বলে যে হুজুর, আমরা আপনার সাথে একটা কথা বলতে চাই। হুজুর কি করে, মাদ্রাসার যে স্টুডেন্টরা রুম পরিষ্কার করছিল তাদেরকে বলে কি যে তোমরা একটু ঘর থেকে বের হওয়া, পরে আসো। তো ওনারা চলে যাওয়ার পরে মাদ্রাসার স্টুডেন্টরা দেখলো 10-15 মিনিট পরে সেই ব্যক্তিটা বেরিয়ে আসলেন রুম থেকে। দুটো বাচ্চা আর বড় যে ব্যক্তিটা ছিল ওনারা বেরিয়ে আসলেন সবাই। বেরিয়ে আসার পরে ওনারা আবার ভেতরে গেলেন এবং হুজুরকে জিজ্ঞেস করলেন যে হুজুর ওনারা কারা ছিল। হুজুর বললেন কেউ না, এত চিন্তা করার দরকার নেই তোমাদের। এভাবে 2 দিন পার হওয়ার পরে একদিন আবার হুজুরের সাথে রুম পরিষ্কার করছিলেন ওই দুইটা স্টুডেন্ট এবং সেই সময় বাচ্চা দুইটা আসলো। এবার ওই লোকের সাথে যে বাচ্চা দুইটা এসেছিল ওরা আসলো এবং বলতো যে হুজুর, আমরা তো কোরআন শিখতে আসছি এখানে, আর কোরআন শিক্ষায় তো কোনো মানা নাই, আমরা কি কারণে আপনি আমাদেরকে মানা করছেন বলেন একটু। হুজুর তখন বললো কি যে যেহেতু আল্লাহ কালাম শিখতে আসছো বাবা, তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে এখানে তোমাদের কোরআন শিক্ষা সম্ভব না, তারপরেও যেহেতু তোমরা আমাকে ক্ল্যারিটি দিচ্ছ যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আমি সবার সাথে কথা বলে দেখি। হুজুরের উপরে কি করলেন, বাদ বাকি যে টিচার্সরা ছিল তাদের সাথে কথা বলে এই বাচ্চা দুটিকে অ্যাডমিট করে নিলেন উনি। তো অ্যাডমিট করার পরে ওনাদেরকে একটা নির্দিষ্ট রুম দেওয়া হলো দুই ভাইকে। ওরা আসলে দুই ভাইকে মুয়াজ্জিনের রুম দেওয়া হলো এবং মুয়াজ্জিন এসে স্টে করতেন। স্টুডেন্টরা যে রুমে থাকতেন ওই রুমে মুয়াজ্জিন এসে স্টে করতেন। বাকি স্টুডেন্টের মধ্যে কিছুটা একটু ইনসিকিউরিটি প্লাস একটু চিন্তা ভাবনা যে আমরা এখানে এতদিন ধরে আছি আর ওই ছেলের দুইটা এত বেনিফিট কেন পাবে, আলাদা একটা রুম পেলো, কি প্রবলেমটা বুঝতে পারছি না। আর এই ছেলে দুটো ছিল অনেক স্পেশাল, ওরা খুবই তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে পারতো, খুবই তাড়াতাড়ি। আর একজনের 15 পারা কোরআন শরীফ 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। বড় ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ এবং ছোট ভাইয়ের নাম ছিল মোহাম্মদ। তো মোহাম্মদ তখন যে ছোট ভাই ও 7-8 পারাতে ছিল আর আব্দুল্লাহ 15 পারা কমপ্লিট। একদিন মাদ্রাসার যে স্টুডেন্টরা কারেন্ট ছিল না, ওরা ছাদে গিয়ে খোলা হাওয়া বাতাস খাওয়ার জন্য। তো হঠাৎ ওরা দেখলো যে একটা পড়ার টেবিল এবং সেখানে সামনে কোরআন শরীফ এবং কোরআন শরীফকে পেঁচিয়ে আছে একটা সাপ। ওনারা চিন্তা করলেন কি সাপ এত রাত্রিবেলা এখানে হচ্ছে, হয়তো বা কেউ এখানে কোরআন শরীফ পড়ছিল এবং হঠাৎ করে সাপ চলে আসায় ওই ব্যক্তিটা এখানে না থাকার কারণে হয়তো বেঁচে গেছে, সাপটাকে মেরে ফেলা যাবে। তো ওনারা কি করলেন, সাপটাকে মেরে ফেললেন, লাঠি দিয়ে পিটে সাপটাকে একেবারেই মেরে ফেললেন এবং মেরে ফেলে ছাদ থেকে ছুঁড়ে একটা গাছের উপরে ফেলে দিলেন। ওই দিনই যখন ভোরবেলা যখন আজান হয় ফজরের, তখন সবাই দেখে যে আহমেদ আব্দুল্লাহ যে বড় ভাই, সে মসজিদের ভেতর ঢুকছে ভেজা চোখে। সবাই এটা দেখে চিন্তা করছে কি ব্যাপার, আব্দুল্লাহর আবার কি হলো, পড়াশোনা করছে না, ভেজা চোখে নামাজ পড়ে চলে গেল। এরপরে রাতের বেলা হুজুরের কামরা থেকে সাউন্ড আসা শুরু করলো, কিছু সাউন্ড যেমন ক্রলিং, পিপল ক্রাইং, এরকম সাউন্ড, এবং শোনা গেল রাতগুলো ফুটস্টেপ, বাইরে যাচ্ছে কেউ ভেতরে আসছে, সারা রাত এরকমই ছিল। এবং ভোরবেলা দেখা গেল আব্দুল্লাহ কান্নাকাটি করছে। এরপরে নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ সবার উদ্দেশ্যে কিছু কথা বলল
এমন যে তোমাদের উপরে আমার কারো কোনো রাগ নেই, তোমরা যেটা করেছো সেটা তোমরা না জেনে করেছো, এখানে আসলে ভুলটা আমাদেরই। আমরা এখন এই মসজিদে আমাদের পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি, আর তোমাদের উপর আমার কোনো দাবি নেই। এই কথা বলে আব্দুল্লাহ চলে গেল। এরপরে সেই দিনই আসরের সময় যেই বাচ্চারা নীলের সাপটাকে মেরেছিল তাদেরকে হুজুর নিজের রুমে কল করলেন। কল করে বললেন, তোমরা কি জানো তোমরা কি করেছো? তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আমরা তো বুঝতে পারছি না হুজুর আমরা কি করেছি। তখন হুজুর বললেন যে তোমরা যে সাপটাকে মেরেছো ওই সাপটা আসলে কোনো সাধারণ সাপ ছিল না, ছিল মুহাম্মদ, আপনাদের ছোট ভাই। সে সাপের রূপে সেখানে পড়াশোনা করছিল। তারা দুই ভাই ছিল আসলে জিন। এই কারণে আমি তাদেরকে প্রথম দিন মাদ্রাসায় অ্যাডমিট করতে চাইনি, কিন্তু এরপরের দিন বাচ্চারা যখন এসে আমাকে জোরাজোরি করলো বা কোরআন শিক্ষার কাকুতি মিনতি জানাতো, তখন আমি এই জিনিসটা ওনাদেরকে পারমিশন দেই যে হ্যাঁ তোমরা এখানে পড়াশোনা করতে পারো, বাট কিপ ইউর ডিস্টেন্স। এই কারণে ওদেরকে আলাদা একটা কামরাও দিয়েছিলাম, মুয়াজ্জিনের কামরা। কিন্তু তোমরা এই ভুলটা করার কারণে ওরা এখান থেকে চলে গেল। আর সেদিন রাতে বলে যে তোমরা কান্নাকাটি আর হাঁটা চলার আওয়াজ যে শুনেছো, সেই আওয়াজগুলো হচ্ছে আব্দুল্লাহ এবং তার বাবার পায়ের আওয়াজ। তার বাবা এসে কান্নাকাটি করছিল। তো তারপরে রাতের বেলা ওরা যখন চলে যায় ভোরবেলার দিকে আর কি, তখন মোহাম্মদের লাশটাকে সাথে করে নিয়ে চলে যায়। এরপর থেকে এই যে স্টুডেন্টস এই কাজটা করলো ভুলে, এর মধ্যে থেকে যে আমাকে ঘটনাটা বলেছে আরিফ নাম, আরিফ খুবই গিলটি ফিল করতে থাকে সবসময়। এখনো নামাজে যখন দাঁড়ায় দোয়া করে যে আল্লাহ তুমি দেখো বা জান্নাত নসিব করে, এরকম দোয়া করে। ঘটনাটা আসলে আমি হৃদয়স্পর্শী এবং মর্মান্তিক, এই কারণে আপনার সবার সাথে বিষয়টা শেয়ার করবো। সাবিত, অনেক ধন্যবাদ। আব্দুল ভাই, অনেকদিন পরে এসেছি আর কি স্টুডিওতে। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা এক রায়হান নামের একজন লোকের ঘটনা আর কি। তো ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো। তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি, নিজেদের বাড়ি তুলেছেন। তো আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তাদের বাড়িটা হচ্ছে দোতলা, খুব ব্লক ব্লক করে, পল্লবীর কাছেই ওনাদের বাসা। তো ব্লক ব্লক করে বাড়িগুলা। তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8 থেকে 10 ফিট এরকম আর কি, অনেক আগে 96 সালের কথা আর কি। তো তারা 2 তলা বাড়ি তোলে। তো নিচতলা তাদের ভাড়াটিয়া ছিল, নিচতলা 2টা ফ্ল্যাট 2 ইউনিটে, আর উপরের পুরোটাই জয়েন করে তিনি থাকতেন, তার ওয়াইফ তার বাচ্চা এক পাশে থাকতো, আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই, আর বোন ছিলেন, বোনের বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না, আসলে আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে, যে স্বভাব না, এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন। তো এটা কি হয়, উনি রাত্রের বেলা প্রায় সময় ক্রন্দনরত, কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত। তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থায় পেত। আচ্ছা, মাঝে মধ্যে সে জোরে কান্না করতো, মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতে। এবং সে যখনই ঘুম ভাঙতো ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায়, সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্নে দেখেছি, বাট সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কি ছিল। আচ্ছা, প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো, আবার কখনো হতো না, কোনো সময় সে জাগতো, কোনো সময় সে জাগতো না। একদিন রাতে রাসেল ভাই প্রায় তখন 2:30-3টা বাজে, এমন সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল, চোখে অনেক চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে। সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি। সে শিওর যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু কি দেখেছে সে জানে না। আচ্ছা, সে রিকল করার চেষ্টা করছে। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি কিছু মানে গুম গুম সাউন্ড পাচ্ছে। আচ্ছা, তো পুরো বাসার লাইট জ্বালালো, সেই সাউন্ডটা কোথা থেকে আসছে, জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে। তো যতটুকু সে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসছে তার বাসার নিচে সিঁড়ি কামরা থেকে। আচ্ছা, রাত তখন 2:30 বাজে, 2:30টার বেশি বাজে। তো দোতলার সিঁড়ির কামরা লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান রাসেল ভাই, অনেকগুলো মানুষের টুপি দেখতে পান। তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামরার লাইট কিন্তু বন্ধ ছিল। তো নিচে যখন সিঁড়ির কামরা লাইট জ্বালাবে, এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলা লোক আপনার কোরআন শরীফ পড়ছে।
অনেকগুলা, প্রায় 20 থেকে 25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে, কোলাপসিবল গেটটাও লাগানো খোলা। আচ্ছা, আর রাসেল ভাই 96 এর দিকে ঘটনা, তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল, সবাই কোলাপসিবল গেট খোলা থাকবে, প্লাস এতগুলা মানুষ কোরআন শরীফ পড়ছে, আমি তাদের কাউকেই চিনি না, আর উইদাউট এনি রিজন রাত 2:30টার দিকে কে এসে কোরআন শরীফ পড়বে? সেটাই। তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আছে। আব্বাও তো ডাকার কথা না, নিচে যে দুটো ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন। তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে, তো এক মুরব্বী যখন ফজরের নামাজের জন্য ওঠা, বলে কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই। তো সে খুব কনফিউজ হয়ে যায়, বাসায় মাথা চুলকাতে চুলকাতে সে চলে যায়। ঠিক প্রায় 6 মাস পর, ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি, ওই জিনিস তাকে ক্রন্দনরত, সে নিজেকে কান্না করা অবস্থায় পায়, যে চোখ পুরো ভিজে আছে, ফুলে আছে। তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে। আচ্ছা, তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে ওই নিচের কামরা থেকেই আসতে থাকে। সে পুরো বাসার লাইট জ্বালাবে। ওই দিন রাসেল ভাই আমি বলি, এই ঘটনার আগে আমার একটা জিনিস মিস হয়ে গেছে, ওই সময় প্রচন্ড গরম পড়েছিল। তো এলাকায় এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড, মানে এলাকায় এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন। তো ওই দিন সবাই জুম্মা দোয়া ছিল, করছিলেন আর জি, কি। আজকের মতো শুক্রবার ছিল ওই দিন। তো জুম্মার দিন জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর তার খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়, পর ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল না। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে, কিন্তু যে ব্রিজটা আসে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা মানে হিম হিম ভাব। তো যে বাতাসটা আসে, তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি? বলে কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে। তো ওই দিন রাতের বেলা রাসেলের প্রচন্ড বৃষ্টি হয়, রাত 12টা 12:30টার দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না। এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছ গাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি রাসেল একটু আগে নিয়ে গেছিলাম, কান্নার সাউন্ড পাচ্ছে, ইলেকট্রিসিটি নাই। তো সেদিন সে টর্চ খুঁজে টর্চ মেরে মেরে নিচের দিকে যায়, কারণ তাকে কান্নার সাউন্ডটা ওই দিকে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবিহ পড়ছে, কেউ কান্না করছে, সবাই সিঁড়ি কামড়ে দাঁড়ানো, প্রায় 15 থেকে 20 জন, সবাই অচেনা রাসেল, কাউকে সে চেনে না। সবার মুখে মুখে টর্চ মারছে, কিন্তু কাউকেই সে চেনে না। এই লোকগুলা কোথা থেকে আসলো এত রাতে বেলা, এত রাতে কেন আসবে লোকগুলা? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের আপনার গ্যারেজ, গাড়ির গ্যারেজ আর কি। তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে একটা শাটার লাগানো, ওই শাটার গুলোও খোলা, কোলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষকে মনে হচ্ছে তার ঠেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারেজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো, হয়তো ওইখানে কিছু হচ্ছে। তার মাথার মধ্যে আসছে না আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ করে একটা লোক এসে বলে, এই দেখি পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, আমার বাসার নিচে, তাও গ্যারেজের যে শাটার খুলে, কাহিনী কি? পরে সে দেখে যে মানে একটু ফাঁক হয়ে যায়, পর্দাটা একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায় ডেড বডির মতো, এবং মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায় না। ও তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল করাবে। তার বুঝতে বাকি না এটা একটা লাশ। ওকে। তার মিনিট 5-এর মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিজেই। আচ্ছা। সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলো দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে না। এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করেন, সে প্রতিদিন এই যে কান্না করে, এগুলি স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনায় ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার আর রিস্ক নেন, সে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো
ওই জায়গায় ওই প্যাসেজে ওই লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক দৌড়ে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে সে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই? গেট তো বন্ধ, কলাসল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে এই মাত্র আমি বারান্দা থেকে লোকজনদেরকে দেখলাম, তাহলে এরা নাই? তাহলে তখন সে নিজে নিজে ভাবতে, আমি কি দেখছি সব? শুধু একাই দেখছি না, একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কিনা? ওষুধ খেয়ে থাকলে না খেয়ে থাকলে না, ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগতেছে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, এমন সময় দেখলে সে ড্রয়িং রুমে দুটো কফিন। ড্রয়িং রুমের মধ্যে দুটো কফিন। আচ্ছা, কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে দুটো কফিন দেখে। এই দেখে সে আবার বিশাল বড় চিৎকার এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে, আমি এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এমন স্বপ্নও দেখেন নাই সে। ঠিক এক সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি ভুল বলছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন রাসেল ভাই। আচ্ছা, মসজিদ থেকে আসার পরে তসবি পড়ছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন। ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিটা পড়ে গেছে। তো সবাইকে ডেকে আনা হয়। তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডক্টররা তাকে মৃত ঘোষণা করেন। তো বাসায় নিয়ে আসা হয় রাসেল ভাই। তিনি সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি। আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি। আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় ঠিক একইভাবে বাঁধা, এবং একজন লোক আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখি পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। সেই একই দৃশ্য আমি এর আগেও একবার দেখেছি। তোর বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম না রাসেল ভাই। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিল না, দুটো কফিন, রাইট। তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে, কিন্তু কফিন দুটো কেন? কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয়, তখনই বাসার থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে। একই দিনে তার বাবা মা দুইজনই মারা। এই জন্য সে দুটো কফিন দেখেছিলেন। এবং আসলে বাসায় আসার পরে ঠিক একইভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়, যা দৃশ্য নিয়ে আগে দেখেছেন, আবার গোসল করা হয় এবং নিচে দুটা কফিন। তারপরে সবকিছু সে দেখে খুব দুঃখজনক। হয়তো রাসেল ভাই এটা সেই জানে যার একই দিনে বাবা মা দুইজন, এবং যেটা সে আগে থেকে তার একটা ধারণা পাচ্ছিল এবং এটা তাকে একটা সংকেত ছিল। আমাদের কাছে এরকম ঘটনা ঘটলে আমরা মিলাতে পারতাম না, যেটা আমি দেখছি কি হচ্ছে। বাবা মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না। একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, তার এখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন, এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন, এবং সেটা তিনি মিলাতে পারেন যে আসলে কিভাবে মিলবে, বাট সেটা মিলে গেছে খুব দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। ভূত FM, the night comes alive. আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার ঘটনায়, এবং সেই ঘটনাটিও 2013 সালে ঘটেছিল, রাইট? আচ্ছা, আপনার তাহলে একটু বলেন যে কোথায় ঘটেছিল, কিভাবে হয়েছিল ঘটনাটা, আমরা পুরো শুনি। ঘটনা অনেক লম্বা একটা কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই। দিস ইজ নাহিয়ান ইশরাফিল ফ্রম খোকসা, কুষ্টিয়া। আমি ডিরেক্টলি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা ঘটেছিল 2013 সালে আমার সাথে। তো বলে রাখা ভালো, আমার বড় ভাই তার বিজনেসের কাজে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থাকতো। ইভেন আমার আব্বুর সাথে আমার বড় ভাইয়ের 2 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। সো আমি আমার আব্বুর সাথে আলাপ করে বললাম যে আমি ভাইয়ের খোঁজে একটু যাই। এবং তার কোনো নাম্বার টাম্বার কিছু জানতেন না আপনি? কিছু ছিল না, আমি জাস্ট আমার ভাই যার সাথে বিজনেস করতো ঢাকা, আমার একটা বড় ভাই ছিল, আমি জাস্ট ওনার বাড়ির ঠিকানাটা নিয়ে আমি উদ্দেশ্য হই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সো যে কথা সেই কাজ। আমি গাবতলী থেকে শ্যামলী বাসে উঠে আমি কানসাট নামক একটা জায়গাতে নামি। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জবাসী চিনতে পারবেন। আমি ওখানে নামার পর যেটা শুনতে পারি, আমি যেখানে যাব এখনো 120 কিলো পথ আমাকে যেতে হবে।
সো তখন বাজে রাত 10টা। আমি তখন একটা হোস্টেলে থাকি, আমি একটা আবাসিক একটা হোটেলে থাকি। সো সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে একটা হোটেল থেকে রওনা দিই। বলে রাখা ভালো, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, চারপাশে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। তো যাই হোক, ওদিকে আমি যে 120 কিলো পথ যাব, কোনো বাস ছিল না রাসেল ভাইয়া, অটো, ভ্যান এবং টাটা গাড়ির একটা ছিল। তো যাই হোক, আমি অটোতে 30-40 কিলো গেলাম। যাওয়ার পর আমার দুপুর হয়ে গেল যাইতে যাইতে। আমি লাঞ্চ করলাম। তারপর বিকেলে আমি ভ্যানে চড়ে 5-6 কিলো গেলাম। তারপরে টাটা একটা গাড়িতে উঠলাম। ওঠার পর আমি যখন বিকেল হয়ে গেল, বিকেল শেষ হয়ে গেল, সন্ধ্যা হবে এরকম অবস্থা, সন্ধ্যা লাগালো অবস্থা, এরকম সূর্য লাল হয়ে গেছে। তো আমি খেয়াল করলাম, আমি যেই পথ দিয়ে যাচ্ছি আশেপাশের এলাকাগুলো উঁচু নিচু, বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করি, এটা ভারতের বর্ডারের পাশের একটা এলাকা। তবে একেবারে আননোন একটা প্লেস। আমি খুবই ভয় পাচ্ছিলাম। ইভেন যে উঁচু নিচু জায়গা, টিলার মতো, খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আমি ওইটা থেকে নামলাম। তখন মাগরিবের আজান হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে গেছে। তো নামার পরে এমন একটা জায়গা নামলাম, ওখানে 2-1 মানুষ রাসেল ভাইয়া, ইভেন কোনো ভ্যান নেই, অপরিচিত একটা জায়গা, বুঝতে পারতেছেন। খুবই ভয় লাগতেছিল। তো যাই হোক, পার্সোনালি আমি একটা ভ্যান পাই, উনি সদাই করে বাড়ি ফিরতেছিল। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে বললাম যে ভাইয়া আমাকে একটু নিয়ে যান। তো উনি অনেক রিকোয়েস্ট করার পর রাজি হইল। তো যাই হোক, আমি ওনার ভ্যানে উঠলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই বাড়িটা এখান থেকে কত দূরে। উনি বলল 4-5 কিলো হবে। তো আমি তো অত দূরে যেতে পারবো না, আমি 3 কিলো মতো যেতে পারবো। তো যাই হোক, উনি আমাকে নামাই দিলেন। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও নিয়ে গেল না। তখন রাত 8টা। আমি হাঁটা শুরু করলাম, অপরিচিত একটা জায়গা, সাদা আকাশ। আমি ওই আবছা আলোতে চারপাশে যে পরিবেশটা দেখতে পারলাম, খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, আমি হাঁটতে লাগলাম। তো উঁচু নিচু জায়গা আমি আগেই বলছি, বড় বড়, সেগুলো আমরা শুনেছি, আমরা তারপরে যাই। হ্যাঁ। তো হাঁটতে হাঁটতে আমি দেখি একটা বাঁশঝাড়, তার মাঝখানে 2টা মাটির ঘর। রাজশাহী অঞ্চলে ম্যাক্সিমাম মাটির ঘর থাকে, দোতলা 2টা মাটির ঘর। মানে রাজশাহী অঞ্চলে না, মানে আপনি বরেন্দ্র অঞ্চলের কথা হ্যাঁ, বলছেন। যাই হোক, হ্যাঁ। তো যাই হোক, আমি দেখলাম একটা জানলা দিয়ে একটু আবছা আলো আসছে। রাসেল ভাই বলে রাখা বলে, আমি দুপুরে খেয়েছি, খুবই টায়ার্ড ছিলাম এবং আমি হাঁটতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম এই বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নিই বা একটু থাকার ব্যবস্থা করি। তো যাই হোক, আমি ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো যে 2-3 বার ডাক দিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি রাসেল ভাইয়া। তো হঠাৎ করে আমি যখন ব্যাক করব, তখন বৃদ্ধ একটা লোক, তার পরনে একটা লুঙ্গি ছিল, একটা ফতুয়া ছিল এবং ডান কাঁধে একটা গামছা ছিল। তো আমি ওনাকে কিছু বলার আগেই উনি আমাকে হাত ইশারা করে বলল, এই ঘরে ঢোকো। তো যাই হোক, আমি কোনো কথা না বলে ঘরে ঢুকলাম। তো ঢুকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আমি অমুকের বাড়িতে যাব। তো উনি বলল এখন রাত হয়ে গেছে, কাল সকালে যেও। উনি এই কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। তো যাই হোক, আমি রুমে 2 মিনিট স্টে করলাম। তারপর উনি রুমের মধ্যে ঢুকলো, তারপর বললো ওই রুমে যে ঘুমাও। তো যাই হোক রাসেল ভাইয়া, আমি রুমে চলে গেলাম। যাবার পর রুমের যে অবস্থা ছিল রাসেল ভাইয়া, আমার মনে হচ্ছিল রুমটা মিনিমাম 100 বছরের পুরনো। মাটির যে ঘর, মাটি পচা গন্ধ, প্লাস মাকড়সার যে বাসা, ওগুলা খুবই ভয় লাগতেছিল রাসেল ভাইয়া। উটকিটা অন্ধকার। তো আমি দেখলাম যে মাটির দেয়ালের একটা কর্নারে ছোট্ট একটা জলচকি মতো, ওখানে একটা বালিশ আর একটা কাঁথা বিছানো। যাই হোক, আমি খুবই টায়ার্ড থাকার দরুন আমি ওখানে যে কাত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি এটা আমার খেয়াল নেই। তো যাই হোক, সকালবেলা আমার ঘুম ভাঙে খুব সকালে, যখন হালকা আলো উঠছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে বাইরে এসে চাচাকে ডাক দিলাম। আমি ভুলে গেছি, আমি আসার সময় আমার ব্যাগটা সাথে করে নিয়ে আসছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আগেই ব্যাগটা খুঁজি, দেখি আমার ব্যাগটা নেই রাসেল ভাইয়া। তো
তো যাই হোক আমি চাচাকে ডাক দিলাম, কোনো রেসপন্স পেলাম না। তারপর ওই ঘরের আরেকটা যে ঘর ছিল, ওই ঘরের দরজাটা নক করতে যাব, দরজাটা খুলে গেল আমার হাতের ইয়েতে। তো যাই হোক, ভিতরে যে আমি দেখলাম আমার ব্যাগটা, ওই যে ওই ঘরে একটা জলচকি আছে, জলচকির একটা নিচে ব্যাগটা পড়ে আছে। যাই হোক আমি ব্যাগটা নিয়ে পিছনে ইয়ে করলাম, চাচাকে বাইরে এসে আরো 2বার ডাক দিলাম, কোনো রেসপন্স পাইনি। তারপর রাসেল ভাইয়া যেটা দেখে আমি আরো অবাক হলাম, আমি রাত্রে যে পথ দিয়ে বাড়ির মধ্যে ঢুকছি, পথটা আমার কাছে একেবারে অচেনা। পথে বাঁশের পাতা, অনেক আবর্জনা প্লাস মাকড়সের বাসা। আমার মনে হচ্ছে আমি এই পথ দিয়ে রাত্রে আসিনি। এবং অনেকদিন ধরে এই পথটা কেউ ব্যবহারও হ্যাঁ, করে না। ওই বাড়ির উঠানে অনেক পাতা, একেবারেই আবর্জনা। মনে হচ্ছে 50-60 বছরের বাড়িতে কেউ একটা থাকেনি, জন্তু আসেনি। তো যাই হোক আমি মানে এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। বলতে পারেন পরিত্যক্ত বাড়ি। যাই হোক আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি হেঁটে হেঁটে রাস্তায় আসলাম। রাস্তায় এসে আরো যেটা অবাক হলাম, যে আমি যে রাত্রে ঢোকার সময় যে জানালাটা দেখলাম, ওই বাড়ির দিকে তাকিয়ে দেখে কোনো জানালাই নেই। তাহলে আমি রাত্রে কি দেখলাম? এবং আপনি বলছিলেন যে বাসাটা পুরোপুরি বাঁশঝাড়ের মতো একটা হ্যাঁ, বাসা। এবং মাটির এবং দোচালা, এবং অত বড় একটা একটাই ঘর, ওখানে জানালা থাকানোর কোনো কথাও না। আমি অনেকদিন ধরে যাওয়া আশা করি, বাট জানালা থাকার কথা না। আমি রাত্রে কি দেখলাম রাসেল ভাইয়া? যাই হোক আমি তারপর চলে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে, যে একটা চায়ের স্টলে বসে হাত মুখ ধুয়ে এক কাপ চা খেলাম। তো তারপরে ওখান থেকে মুরব্বীদের হেল্প নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাওয়ার পর আমি যে বাড়িতে গেলাম, বাড়ির কর্তা বাড়িতে ছিলেন না। তো সন্ধ্যার পরে উনি বাড়িতে আসলেন, ওনাকে সালাম দিলাম, কথাবার্তা বললাম। তো রাত্রে খাবার সময় ওনাকে আমি বললাম, ভাইয়া আপনাদের বাড়িতে কিছু আছে? আমার ওই বাড়িতে ঢোকার পর গা ছমছম করতেছিল রাসেল ভাইয়া। ওই বাড়িটাও একটা অন্যরকম একটা বাড়ি আপনি মনে আসলে হচ্ছিল। বাইরে আমাকে যেভাবে বলেছিলেন, অনেক কিছু মিস করছেন আপনি। ওই লোকটা বেশ পরহেজগার, আপনি আমাকে ওই বলেছিলেন। লোকটা অনেক পরহেজগার, ইভেন অনেক সৎ, উনি নামাজ কালাম পড়েন, খুবই পরহেজগার একটা লোক। আমি যেটা ওই বাড়িতে ঢুকে বুঝতে পারছি রাসেল ভাইয়া। তো যাই হোক আমি রাত্রে খেতে বসছি, ওনার সাথে কথাবার্তা বললাম, খাওয়া শেষ হলো। তারপর উনি আমাকে এক্সট্রা একটা রুমে, যে রুমে আমি থাকবো, ওই রুমে আমাকে নিয়ে আসলেন। তারপর উনি আমাকে বলল, কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? তারপর আমি আমার রাতের ঘটনাটা বললাম। তো তারপর উনি অনেক কিউরিওসিটি নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন লোকটা দেখতে কেমন ছিল। আমি তখন বললাম যে ওনার একটা চেক একটা লুঙ্গি পরা ছিল, একটা বাংলা ফতোয়া, 2 সাইডে পকেট, যে ফতোয়াগুলো আগেকার মুরব্বীরা ইউজ করত, এবং ডান কাঁধে একটা গামছা। আচ্ছা। তখন উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর আমি প্রশ্ন করলাম, কি হয় উনি আপনার? আপনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছেন? উনি আমার বাবা। উনি ওনার বাবা? হ্যাঁ। তারপরে যেটা জানতে পারলাম, ওনার বাবা ওনার মতো অনেক পরহেজগার একটা লোক ছিলেন। উনিও জিনের মাধ্যমে অনেক মানুষকে ট্রিটমেন্ট করছেন, ওনাদের অনেক মানুষ উপকৃত হয়েছেন। তো আমি ওনার কাছে যেটা প্রশ্ন করলাম, যে তাহলে আমি কেন দেখতে পারলাম? বলল, আপনি ওনার বাড়িতে আসবেন, আপনি বিপদে পড়ছেন রাস্তায়, এই জন্যই উনি আপনাকে, মানে আপনার সেফটির জন্য যেভাবেই হোক ওই বাসায় নিয়ে আপনাকে একটা সেফটি দিচ্ছেন। এবং আপনি বাইরে খুব সুন্দর করে বলছিলেন, যখন আপনি এই বাসায় যান তাকে ডাকছিলেন, এখন ঠিক ওইরকম লাগছে না কথাটা মানে গুলো। সময় স্বল্প। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ওই বাসায় যখন ডাকছিলেন তখন কেউ শুনছিল না, বরং কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক বেরিয়ে এসে যেন সবকিছু, মানে আপনাকে যেন অনেক দিনের চেনে। হ্যাঁ, এইভাবে আপনাকে, মানে আমি যখন ডাকলাম 2-3টা ডাক দেওয়ার পর কোনো রেসপন্স পেলাম না, যখন আমি ব্যাক করব তখন একটা ভদ্রলোক রুম থেকে বেরোলো। সে পরিত্যক্ত বাসার কথা হ্যাঁ, বলছেন। পরিত্যক্ত বাসা থেকে বেরোয় উনি আমাকে রুমে ঢুকতে বলল। আমার কাছে মনে হলো আমি ওখানে যাব, উনি এটা জানে। আমি ওনাকে আগেই বলেছি, কিন্তু রাসেল ভাই আমি তো ওনাকে বলিনি। এবং উনি বলেন যে ভেতরে আসেন। হ্যাঁ, প্রথম কথা আপনার সাথে হচ্ছে ভেতরে আসেন। ভেতরে। হ্যাঁ, তারপর আমরা যাই আপনার ওনার বাবা। এখন বলেন তারপরে কি হলো? তো আমি তারপরে বিষয়টা শুনে খুবই অবাক হই, তখন আমার অনেক ভয় লাগতে লাগলো। তো রাসেল ভাইয়া বলে রাখা ভালো, 3টি শুক্রবার ছিল, আর যে রাত্রে আমার সাথে এই ঘটনা ঘটে এটা শুক্রবারের রাত ছিল। আমি ঘুমিয়ে পড়লাম। আনফরচুনেটলি আমি চিত হয়ে শুয়ে পড়ি। তো
এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপরে অনেক রাত্রে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যেটা আমি দেখি, আমি যেখানে শুয়ে আছি ঠিক আমার মাঝ বরাবর একটা অবয়ব। বলে রাখা ভালো, অবয়বটা একটা মেয়ের। ইভেন ওনার মাথা থেকে আমি যতদূর দেখতে পাই, আসলে একটা মানুষের নাক থাকলে একটা দেখা যাবে যে নাক, ঠোঁট, চোখ কিচ্ছু নেই। জাস্ট আমি খেয়াল করলাম, 5-6 সেকেন্ডের জন্য আমি খেয়াল করলাম তার চোখে একটা চোখ ছিল। আমি জাস্ট থান্ডার্ড হয়ে গেলাম, প্লাস চোখ বন্ধ করে আমি যে নিঃশ্বাস নিব ওই সাহসটুকু আমার নাই রাসেল ভাই। চোখে একটা চোখ ছিল না, কপালে একটা চোখ, কপালে একটা চোখ সেটা ছিল। বলেন। অমাবস্যার রাতে আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু ঘন অন্ধকার। গ্রামের নাম চরণনগর। ধীরে ধীরে ছোট্ট শান্ত একটা গ্রাম, কিন্তু এই গ্রামে একটা নিয়ম ছিল, রাত 12টার পর কেউ নদীর ঘাটে যায় না, কারণ বহু বছর ধরে সেইখানে অদ্ভুত ঘটনা ঘটে। মাঝরাতে নদীর পার থেকে কারো কান্নার শব্দ ভেসে আছে। কেউ বলে সাদা কাপড় আর পরা কেউ এক বৃদ্ধ ঘাটে বসে থাকে। আবার কেউ বলে নদীর পানির ভিতর থেকে মানুষের ডাক। যারা সেই ডাক শুনে কাছে যায় তারা আর ফিরে আসে না। গ্রামের মানুষ এসব নিয়ে কথা বলতে চায় না, সবাই ভয়ে বিষয়টা এড়িয়ে চলে। কিন্তু শহরে থেকে আসা 4 জন বন্ধু বিশ্বাস করত না। নাইম, শুভ, আরমান আর হৃদয় ঘুরতে এসেছিল চরণনগরে। রাতের গ্রামের মানুষ যখন তাদের নদীর ঘাটের গল্প বলতো, তখন তারা ঠিক করলো সেই দিন রাত থেকে সেখানে যাবে। গ্রামের এক বৃদ্ধ কাফা গলায় বলল, বাবারা ভুল করো না, নদীরটা মানুষের নয়। নাইম হেসে বলল, চাচা এখনো এইসব বিশ্বাস করেন? বৃদ্ধ আর কিছুই বলল না, শুধু নিচু গলায় বলেন, আজ অমাবস্যার রাত 11:30টার দিকে তারা টর্চ লাইট আর মোবাইল নিয়ে নদীর ঘাটের দিকে রওনা দিল। দুই পাশে বট গাছ, কেমন যেন একটা পচা গন্ধ। দূরে নদীর কালো পানি দেখা যাচ্ছে। ঘাটে পৌঁছাতে তারা বুঝতে পারল জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। আশেপাশে কোনো পোকা মাকড়ের শব্দ নেই, পুরো এলাকা নিস্তব্ধ। হৃদয় ফিস ফিস করে বলল, দোস্ত আমার ভালো লাগছে না। নাইম হাসলো, ভয় পাস না। ঠিক তখনই নদীর ওপাশ থেকে কারো কান্নার শব্দ ভেসে এলো। তখন নদীর ওই পাশ খুব কেমন হয়ে গিয়েছিল, যে কোনো সময় বিদ্যা কাছে সবাই চুপ হয়ে গেল। শুভ টর্চার আলো নদীর থেকে ফেলতেই তারা দেখতে পেল ঘাটের শেষ সিঁড়ি সাদা কাপড় পরা একজন বসে আছে, মাথা নিচু করে, চুলের গুলো পুরো ভেজা। আরমান ডাক দিয়ে বলল, কে ওইখানে? কোনো উত্তর নেই। তারা ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ সে মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। সেটা কোনো বৃদ্ধ না, মুখ জোড়ে গভীর কাটা দাগ মুখে, চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁট দিয়ে ভয়ঙ্কর হাসি। হৃদয় চিৎকার করে পেছনে সরে গেল। ঠিক তখনই পুরো নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো, যেন পানির নিচে কিছু নড়ছে। হঠাৎ পানির ভিতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো, কালো পচা হাতগুলো ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শুভ ভয়ে দৌড় দিল, কিন্তু কয়েক কদম যেতে সেইখানে থেমে গেল। সামনে আর রাস্তা নেই, চারপাশে শুধু ঘন কুয়াশা আর কুয়াশায়। ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই সাদা কাপড় পরা, তাদের মুখ দেখা যাচ্ছে না। নাইম চিৎকার করে বলল, পালাও। সবাই দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় তারা আবারও একই ঘাটে ফিরে আসে। নদীর পানি তখন ধীরে ধীরে লাল হয়ে যায়। হঠাৎ তারা শুনতে পেল শিশুদের হাসির শব্দ। নদীর ভিতর থেকে কয়েকটা ছোট বাচ্চা উঠে আসে, কিন্তু তাদের চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। বাচ্চাগুলো একসাথে বলল, আমাদের সাথে খেলবি? আরমান কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল। ঠিক তখনই তার পায়ে কেউ ধরে টানছে বা ফেলে দিচ্ছে, এরকম ধরনের হচ্ছে। নিচের দিকে তাকিয়ে সে দেখলো পানির ভিতর থেকে একটা হাত পা চেপে ধরে আছে।
মুহূর্তের মতো তাকে নদীর ভিতরে টেনে নিয়ে গেল। আরমানের চিৎকারে রাত্রের অন্ধকারে মিলে গেল। নাইম আর বাকিরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর নদী আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। হৃদয় কাঁপতে কাঁপতে বলল, ওকে বাঁচাতে হবে। হঠাৎ তাদের পেছনে ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, কেউ বাঁচবে না। তারা ঘুরে দেখল সেই সাদা কাপড় পরা নারী একদম কাছে দাঁড়িয়ে। এবার তারা মুখ আরো ভয়ঙ্কর হয়ে যায়। পুরো মুখ ফুলে গেছে, চোখ থেকে কালো পানি পড়ছে। নারীটা ধীরে ধীরে বলল, এই নদী ক্ষুধার্ত। তারপর সে বিকট হাসি দিতে লাগলো। হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। শুভ দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন অন্ধকারে তাকে গিলেই ফেলল। এখন শুধু কেঁপে উঠল শুভ দৌড়ে। হঠাৎ কেমন হয়ে গেল, যেন অন্ধকার তাকে বানিয়ে ফেলছে। এখন শুধু নাইম আর হৃদয় বেঁচে আছে। তারা প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। চারপাশে শুধু একই গাছ, একই কুয়াশা। হঠাৎ হৃদয় থেমে গেল। সেই সামনে তাকিয়ে কাঁপতে কাঁপতে লাগলো। নাইমও তাকিয়ে দেখলো রাস্তার মাঝখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভেজা কাপড় পরা। ধীরে ধীরে তারা মাথা তুলল, প্রত্যেকের চোখ সম্পূর্ণ কালো। তারা একসাথে বলল, ফিরে যাও নদীর কাছে। হঠাৎ সব মানুষ দৌড়ে তাদের দিকে আসতে শুরু করলো। নাইম আর হৃদয় চিৎকার করে দৌড় দিল। কিছুক্ষণ পর তারা একটা ভাঙা মন্দিরে দেখতে পেল। দুইজন দ্রুত ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো। ভিতরে অন্ধকার, দেওয়ালে পুরনো মূর্তি। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেল মন্দিরের মেঝেতে পানি জমে আছে। ধীরে ধীরে সেই পানি লাল হয়ে যাচ্ছে। তারপর পানির ভিতর থেকে একটা মুখ ভেসে উঠল, আরমান, কিন্তু তার চোখ নেই। সে ফিসফিস করে বলল, ওরা আমাকে ছাড়বে না। হৃদয় পাগলের মতো চিৎকার করতে লাগলো। ঠিক তখনই মন্দিরের দরজায় ধাক্কার শব্দ শুরু হলো। ধুপ 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 দেন। বাহিরে শত শত মানুষ দাঁড়িয়ে দরজা ভাঙছে। নাইম কাঁদতে কাঁদতে দরজা ধীরে ধীরে রাখলো, কিন্তু কয়েক সেকেন্ডের পর সব শব্দ থেমে গেল, নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, দরজা খোলো। কণ্ঠটা ছিল হৃদয়ের মায়ের। হৃদয় থমকে গেল। সে বলল, আমার মা। নাইম চিৎকার করে বলল, না, দরজা খুলিস না। কিন্তু হৃদয় যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। সেই ধীরে ধীরে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাস ঢুকে পুরো মন্দির অন্ধকার হয়ে গেল। আর কয়েক সেকেন্ডের পর হৃদয়ের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। নাইম চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল। এরপর আর কিছুই মনে নেই। পরের দিন সকালে গ্রামের মানুষ নদীর ঘাটে পাশে নাইমকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার চুল পুরো সাদা হয়ে গেছে। সে অজ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলল, নদীটা এখনো মানুষ চায়। কিন্তু সবকিছু ভয়ঙ্কর বিষয় ছিল। এরপর কয়েকদিন পর গ্রামের মানুষ রাতে নদীর ঘাটে পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো চারজন যুবক সিঁড়িতে বসে আছে। তাদের কাপড় ভেজা, মুখ নিচু। কেউ কাছে যেতেই তারা ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখ পুরো কালো, আর তাদের পিছনে দাঁড়িয়েছিল সেই সাদা কাপড় পরা নারী। আজও অমাবস্যার রাতে চরণনগরে নদীর ঘাট থেকে কান্নার শব্দ ভেসে আসে। আর কেউ যদি সেই শব্দ অনুসরণ করে কাছে যায়, তাহলে নদীর পানি থেকে একটা ঠান্ডা বাতাস ধীরে ধীরে তাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। এই হচ্ছে বর্ষার রাতেই আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। একের পর এক গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা দিকে কেউ তাকাতে সাহস করছে না। লোকমুখে শোনা যায়, রাত 12টার পর ওই বাড়ির ভিতর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসে। কেউ বলে নারী, কেউ বলে শিশু, আবার কেউ বলে মৃত মানুষের আত্মা। কিন্তু আসল সত্য কেউ জানে না। গ্রামের মানুষ বহু বছর ধরে ওই বাড়ির সামনে দিয়ে রাতের বেলা হাঁটে না।
এমনকি দিনের বেলাতে ওইখানে গেলে বুকের ভেতর অদ্ভুত অনুভব হয়। ঠিক গ্রামের এক যুবক ছিল রায়হান। শহরে পড়াশোনা করে সে সদ্য গ্রামে ফিরে আসেন। গ্রামের মানুষদের এসব ভূতের গল্প সে বিশ্বাস করত না, বরং সবাইকে নিয়ে হাসি ঠাট্টা করত। একদিন চায়ের দোকানে বসে সে বলল, এই যুগে ভূত বলে কিছুই নেই, সব মানুষের কল্পনাই ভুল। দোকানে বৃদ্ধ মালিক কাফা গলায় বলল, বাবা বেশি সাহস ভালো না, ওই বাড়িতে যারা গেছে ঠিকঠাক ফেরেনি। রায়হান হেসে উড়িয়ে দিল। কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, কেউ যদি আপনাদেরকে বলে তাহলে আপনারা এই ধরনের কথাগুলো আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু অবশ্যই আপনারা সেফ মতো থাকবেন। সেই দিন সে সিদ্ধান্ত নিল রাতটা জমিদার বাড়িতে কাটাবে। গ্রামে সবাই তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সে শুনল না। রাত 11টার দিকে হাতে টর্চ আর মোবাইল নিয়ে সে একাই রওনা দিল বাড়িটার দিকে। কিন্তু তখন পড়েছে টুপটাপ করে। বাড়িটার সামনে পৌঁছাতে সে অনুভব করলো চারপাশে যেন অস্বাভাবিকভাবে নীরব, কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কুকুরের ডাক নেই, শুধু বাতাসে পুরনো কাঠের দরজা কড় কড় করে আওয়াজ। বড় গেটটা আদৌ খোলা ছিল। সেই ভেতরে ঢুকতে হঠাৎ বিদ্যুৎ চমকালো। মুহূর্তের জন্য সে দেখলো বারান্দায় সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আবার অন্ধকার হতেই কিছুই নেই। রায়হান নিজেকে বোঝালো এটা চোখের ভুল। সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ঘরের দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, ছবিগুলো চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। বাতাসে এক ধরনের পচা গন্ধ। সে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে উপরে তলা থেকে কারো দৌড় শব্দ এলো না, থপ থপ করে। রায়হানকে চমকে উঠলো। সে চিৎকার করে বলল, কে? কোনো উত্তর নেই। সাহস করে সিঁড়িয়ে বেরিয়ে উপরে উঠতে সে দেখলো করিডোরের শেষ মাথায় একটা দরজা আধা খোলার। ভিতর থেকে কান্নার শব্দ আসছে, নারীর কান্না। সেই ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শব্দ বন্ধ হয়ে গেল। ঘরটা খালি, শুধু কোনায় ঢাকা একটা পুরনো দোলনা নিজেই দুলছে। রায়হান শরীরে ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু একটাই শব্দ ভেসে উঠল, পালাও। সে অবাক হয়ে চারদিকে তাকালো। ঠিক তখনই তার পেছনে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি ধীরে ধীরে দাঁড়াতে সেই দেখলো সাদা শাড়ি পরা সেই মেয়েটা তার একদম পিছনে দাঁড়িয়ে, চুলে ঢাকা মুখ। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁট পেটে রক্ত ঝরছে। রায়হান চিৎকার করে দৌড় দিল করিডোরে। দৌড়াতে দৌড়াতে সে পালাতে চাচ্ছে। বাড়িটার ভিতরে পথ বদলে যাচ্ছে। সেই সিঁড়ি দিয়ে সে উঠেছে সেটা আর নেই। চারপাশে শুধু অন্ধকার আর কান্নার শব্দ। হঠাৎ সে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তখনই সে দেখতে পেল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, তোমার মৃত্যু হবে। রায়হানের শরীরে কাঁপতে লাগলো। সেই দরজা বের হতেই চাইল, কিন্তু দরজা খুলছে না। ঘরের ভিতরে তাপমাত্রা হঠাৎ কমে গেল। নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ধীরে ধীরে ঘরের কোণঠাসা থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একটা ছোট মেয়ে, তার হাতে ভাঙা পুতুল। মেয়েটা ফিসফিস করে বলল, আমার মা কোথায়? রায়হান কিছুই বলতে পারল না। মেয়েটা বলল, ওরা আমাদের মেরে ফেলেছে। হঠাৎ পুরো ঘর জুড়ে শিশুদের কান্না শব্দ শুরু হলো। রায়হান কান চেপে দৌড়ল। তারপর এক ঝটকা দরজা খুলে গেল। সে দৌড়ে নিচে থেমে আসতে লাগলো, কিন্তু নিচে নামতে সে দেখলো পুরো বাড়ির ভিতরে আগুন জ্বলছে। দেওয়ালে ঝুলন্ত ছবিগুলো থেকে রক্ত পড়ে আছে। আর সেই শাড়ি পরা নারী আগুনের মাঝখানে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, আর হাসাহাসি করে। মানুষের হাসি না, যেন নরকের কোনো প্রাণী। রায়হানের
হাসি হতে পারে রায়হানে পৌঁছাতে লাগলো। তখন নারীটি বলল, তুই এখানে থেকে ফিরতে পারবি না, এখান থেকে তুই আর ফিরতে পারবি না। আচমকা সব নিভে গেল, চারদিকে অন্ধকার, শুধু পায়ের শব্দ। কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে, থপ 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 থপ। রায়হান দৌড়ে দৌড়ে প্রধান দরজা থেকে বাইর হইতে গেল, কিন্তু দরজা বন্ধ। সে জোরে ধাক্কা দিতে গেলে ঠিক তখনই তার কাঁধে রহত শীতল একটা হাত পড়ল। সেই পিছনে তাকিয়ে দেখলো সেই নারী একদম কাছে দাঁড়িয়ে। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো মুখে পুড়ে গেছে, চোখের জায়গা শুধু অন্ধকারে গর্ত। নারীটি ফিস ফিস করে বলল, আমাদের কষ্ট কেউ দেখেনি। তারপর হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল, চারপাশে অসংখ্য মানুষ চিৎকার করে। রায়হান মাটিতে পড়ে গেল। সেই দেখতে পেল একের পর এক অদৃশ্য। বহু বছর আগে জমিদার বাড়ির লোকেরা এক নারী আর তার ছোট মেয়েকে জীবন্ত আগুনে পুড়ে মেরেছিল। কারণ জমিদারের গোপন অপরাধ জেনে গিয়েছিল। সে নারীর মৃত্যু আগে অভিশাপ দিয়েছিল, এ বাড়িতে কেউ শান্তি পাবে না। দৃশ্যগুলো শেষ হতেই রায়হান, এ বাড়িতে কেউ শান্তি পাবে না, দৃশ্যগুলো হতে রায়হানে বুঝতে পারল সে এখনো বাড়ির ভিতরে পড়ে আছে। হঠাৎ বাহিরে আজানের শব্দ সেই বেশি এলো, সাথে সাথে সবকিছু থেমে গেল। আগুন নেই, কান্না নেই, কেউ নেই। দরজা ধীরে ধীরে খুলে গেল। রায়হানে দৌড়ে দৌড়ে বাড়ির বাহিরে বেরিয়ে এলো। ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ তাকে অচেতন অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখলো। জ্ঞান ফেরার পরে সে আর কখনো সেই বাড়ির কথা বলতেই চাইতো না। শুধু মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে চিৎকার করে উঠতো, ওরা ওইখানে এখনো আছে। কিন্তু গল্প এখানেই শেষ না। কয়েক মাস পরে গ্রামের কিছু লোক সাহস করে বাড়িটা ভাঙার সিদ্ধান্ত নেয়। তার শ্রমিক নিয়ে সেখানে যায়। প্রথম দিনে কাজ শুরু হলো, পরে অনেকগুলো শ্রমিক নিখোঁজ হয়ে যায়, কেউ তাকে আর খুঁজে পায়নি। দ্বিতীয় দিন আরেকজন শ্রমিক ছাদ থেকে পড়ে মারা যায়। সবাই ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়, কিন্তু গ্রামের মেম্বাররা এসব বিশ্বাস করতো না। সে জোর করে এক রাতে বাড়ি পাহারা দিতে যায়। পরের দিন তাকে পাওয়া যায় না। বাড়ির ভিতরে মৃত অবস্থায়, তার চোখ দুটো ভয়ে এত বড় হয়ে গিয়েছিল যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখছে। তারপর থেকে পুরো গ্রামের বাড়িটার নাম দেয় অভিশপ্ত জমিদার বাড়ি। আজও নাকি মাঝরাতে ওই বাড়ির পাশে দিয়ে গেলে নারীর কান্না আর শিশুর হাসি শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেছে বারান্দায় এখনো সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে। আর যদি কোনো সাহসী মানুষ বাড়ির ভেতরে ঢোকে, তাহলে তার মোবাইলে একটা শব্দ ভেসে ওঠে, পালাও। রাত তখন প্রায় 12টা। শহরে কোলাহল থেকে অনেকে দূরে পাহাড় গড়া ছোট্ট গ্রাম শালাবন দিয়ে জায়গাটা যত শান্ত আর সুন্দর লাগে, রাত নামলে যেন পুরো গ্রামটা বদলে যায়। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ঘর থেকে বের হয় না। বিশেষ করে গ্রামের মানুষ মাথা থাকা পুরনো হাসপাতালের দিকে কেউ তাকাতে সাহস করে না। হাসপাতালটি আজও প্রায় 25 বছর আগে বন্ধ হয়ে গেছে, লোকমুখে শোনা যায় সেই এক রাতেই ভয়ঙ্কর আগুন লেগেছিল। আগুনে বহু রোগী আর নার্স মারা যায়, কিন্তু গ্রামের বৃদ্ধরা বলে আগুনটা সাধারণ ছিল না। সেদিন রাতের পর থেকে হাসপাতালে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে জানালা দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো, অথচ কারো কাছে গেলে কেউ থাকতো না। আর কেউ শুনলে স্ট্রাকচার ঠেলার শব্দ, নার্সের কান্না আর অপারেশন থেকে সাহায্যের আর্তনাদ। শহরের এক ইউটিউব ছিল ইমরান। সে ভূতের ভিডিও বানানোর জন্য অনলাইনে আপলোড করত। তার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার। একদিন সে এই হাসপাতালের গল্প শুনে সিদ্ধান্ত নিল সেইখানে লাইভ ভিডিও করবে। তার দুই বন্ধু রাফি আর সিজান যেতে রাজি হলো না। গ্রামের মানুষ তাদের অনেকবার নিষেধ করলো। এক বৃদ্ধ বলল, বাবার রাত হলেও এই জায়গায় মানুষ যায় না, ওইখানে যারা গেছে সবাই বদলে গেছে। ইমরান হেসে বলল, চাচা
এই সব ভূতের গল্প নয়, এখন আর কেউ ভয় পায় না। সেদিন রাতে 11টার দিকে তারা ক্যামেরা, টর্চ লাইট আর মোবাইল নিয়ে হাসপাতালে পৌঁছালো। হাসপাতালটা অন্ধকার, দাঁড়িয়ে আছে যেন মৃত কোনো দানব। ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। গেটের ভিতরে মরিচা ধরা বোর্ডে এখনো লেখা আছে শালবন মেডিকেল সেন্টার। তারা ভিতরে ঢুকতেই দরজার বিকট শব্দ বন্ধ হয়ে গেল। রাফি চমকে উঠে বলল, দোস্ত, এটা ভালো লাগছে না। ইমরান হাসল। ভয় পাস না, ভিডিও জমবে। তারা লাইভ শুরু করলো থমকে। প্রথমে কিছুই হচ্ছিল না। করিডোর জুড়ে অন্ধকার আর ভাঙা বেড ছাড়া কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ পর জিসান বলল, তোরা শুনছিস? দূর থেকে যেন কারো কান্নার শব্দ, খুব আস্তে, যেন কোনো নারী কাঁদছে। ইমরান শব্দের দিকে ক্যামেরা তাক করলো। করিডোর শেষ মাথায় একটা দরজা, আধা খোলা। দরজার ওই পাশে লাল আলো জ্বলছে। তারা ধীরে ধীরে এগিয়ে গেল। ভিতরে ঢুকতে দেখলো পুরনো অপারেশন থিয়েটার। দেওয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মাঝখানে একটা অপারেশন টেবিল, আর টেবিলের উপর একটা পুতুল বসে আছে। পুতুলটার চোখ হঠাৎ নড়ে উঠল। জিসান চিৎকার করে পেছনে সরে গেল। ঠিক তখনই হাসপাতালের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। করিডোর অদ্ভুত শব্দ শুরু হলো, যেন অসংখ্য মানুষ একসাথে ফিসফিস করেছে। ইমরান লাইভ বন্ধ করতে গিয়ে দেখলো সবাই স্ক্রিনে নিচ থেকে একটা লেখা উঠছে, তোমরা এখানে কেন এসেছো? হঠাৎ লাইট জ্বলে উঠলো। তারা দেখতে পেল করিডোর জুড়ে হাসপাতালে রোগীরা দাঁড়িয়ে আছে। কারো শরীর পড়ে গেছে, কারো মুখ নেই, কারো চোখ গলে পড়েছে। সবাই তাদেরকে দিকে তাকিয়ে আছে। রাফি কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি, চলো পালাই। তারা দৌড়ে সেই দিকে গেলে কিন্তু সেই নেই। তার জায়গা শুধু লম্বা অন্ধকার করিডোর। করিডোরের শেষ একটা ছোট মেয়ে দাঁড়িয়ে, তার হাত টেডিয়ে বিড়াই। মেয়েটা ধীরে ধীরে বলল, আমার মা কোথায়? ইমরান কাঁপা গলায় বলল, আমরা জানি না। মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল। সাথে সাথে পুরো হাসপাতাল কেঁপে উঠল। দেওয়ালে থেকে রক্ত ঝরছে লাগলো। চারপাশের রোগীদের আত্মনাতে জিসান দৌড়ে একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভেতরে ঢুকে সেই থমকে গেল। রুমের ভেতরে সরাসরি মৃতদেহ ঝুলছে। সব মৃতদেহের চোখ খোলা, আর সবাই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা মৃতদেহ নয়ে উঠছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তো দিকে তাকালে জিসান চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। তারপর অন্ধকার ভিতর থেকে একটা কণ্ঠ বেশি এলো, তুমি এখনো আমাদের একজন? বাইরে ইমরান আর রাফি জিসানকে খুঁজছিল। হঠাৎ তারা শুনতে পেল জিসানের চিৎকার, কিন্তু চিৎকারে কয়েক সেকেন্ড পর থেমে গেল। তারপর থেকে নিস্তব্ধতা। তারা ভয়ে দৌড়াতে লাগলো। করিডোরের দেওয়ালে তখন একের পর এক হাত বের হয়ে আসছে, কালো কালো পুড়ে যাওয়ার মতো হাতগুলো তাদের ধরে ফেলতে চাইছে। রাফি হঠাৎ থেমে গেল। সে কাঁদতে কাঁদতে সামনে তাকিয়ে রইল। ইমরান দেখলো সামনে দাঁড়িয়ে আছে একজন নার্স, সাদা পোশাক, রক্তে ভেজা। তার মুখ পুড়ে অর্ধেক গলে গেছে। নার্সটা ধীরে ধীরে বলল, রোগীরা এখনো বাঁচতে চায়। তারপর সে বিকট হাসি দিতে শুরু করলো। সেই হাসির শব্দে পুরো হাসপাতাল কেঁপে উঠল। পাগলের মতোই দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন অন্ধকার তাকে গিলেই ফেললো। ইমরান একা হয়ে সেই কাঁদতে কাঁদতে বের হওয়া রাস্তা খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল হাসপাতালের রিসেপশনে আলো জ্বলছে। সেখানে একজন ডাক্তার বসে আছে। ডাক্তার ধীরে ধীরে মাথা তুলে বলল, অনেক দেরি হয়ে গেছে। ইমরান বলল, আমাকে যেতে দিন। ডাক্তার বলল, ঠান্ডা গলায় বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। তারপর ডাক্তার নিজের মুখের চামড়া টেনে খুলে ফেললো। ভেতরে শুধু কালো অন্ধকার। ইমরান চিৎকার করে দৌড়ে দিল। হঠাৎ সে হাসপাতালের বাহিরে পড়ে বোর হয়ে গেছে। সে প্রাণে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক, কারণ
তার চুল পুরো সাদা হয়ে গেছে। সেই কাঁপতে কাঁপতে শুধু বলল, ওরা এখানে বেঁচে আছে। এরপর কয়েকদিন সেই কারো সাথে কথা বলেনি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল লাইভ ভিডিওটা ইন্টারনেটে আপলোড হয়েছিল, লাখ লাখ মানুষ সেটা দেখছিল। গ্রামের ভিডিও সব স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পর যারা ভিডিও দেখছে তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। ভিডিওর পেছনে মাঝে মাঝে পড়ে যাওয়া নার্সের মুখ দেখা যেত, আর শেষ 5 সেকেন্ডে স্ক্রিনে একটা ছোট মেয়ে তাকিয়ে বলতো, তুমি পরের জন। এরপর থেকে অনেক মানুষ দাবি করে ভিডিওটা দেখার পর তাদের ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। মাঝরাতে হাসপাতালে স্ট্রাকচারের শব্দ শোনা যায়, কেউ কেউ ঘুম ভেঙে দেখে তাদের বিছানার পাশে রক্তমাখা নার্স দাঁড়িয়ে আছে। আর আজও যদি কেউ শালবনের সেই পুরনো হাসপাতালের সামনে যায়, তাহলে ভিতরে থেকে অসংখ্য মানুষ ফিস ফিস শব্দ ভেসে আসে। ফিরে যাও, গভীর রাত, চারদিকে কুয়াশায় ঢেকে আছে পুরো রাস্তা, দূরে গাছগুলো। লোক দেখলে মনে হচ্ছে অন্ধকার দাঁড়িয়ে থাকা কোনো অদ্ভুত প্রাণী। ঢাকা থেকে অনেকে দূরে এক নির্জন সড়কে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তানভীর সেই একজন ফুড ব্লগার, বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও বানায়। সেদিন সেও নতুন একটা রেস্টুরেন্টের ভিডিও করে ফিরছিল। রাত হয়ে যাওয়া সেই শর্টকাট রাস্তা ধরে যাচ্ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে বারবার নিষেধ করছিল। তারা বলেছে, রাতের পর রাত রাস্তা দিয়ে যেও না, বিশেষ করে কালো ব্রিজটার পাশ দিয়ে। তানভীর এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু রাত যত গভীর হচ্ছিল রাস্তা তত অস্বাভাবিক লাগছিল। হঠাৎ গাড়ির রেডিও নিচ থেকে চালু হয়ে গেল। ভাঙা গলায় পুরনো একটা গান বাজতে লাগলো, তারপর আচমকা শব্দ হয়ে গেল। কয়েক বছর পরে ভাঙা গলায় কয়েক বছর সেকেন্ডের পর রেডিও থেকে কারো কান্নার আওয়াজ ভেসে এলো। তানভীর বিরক্ত হয়ে রেডিও বন্ধ করলো। ঠিক তখনই গাড়ির সামনে সাদা কাপড়ে পরা এক মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তানভীর ব্রেক চাপলো, গাড়ির বিকট শব্দ থেমে গেল। তার মৃত দরপড় করতে লাগলো। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুলগুলো পুরো মুখ থেকে ঢাকা রেখা। তানভীর গাড়ি থেকে নেমে বলল, এই আপনি ঠিক আছেন? কোনো উত্তর নেই। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঠান্ডা বাতাস। সে একটু কাছে যেতে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা গেল না, কারণ মুখের জায়গাটা শুধু কালো অন্ধকার। তানভীর ভয়ে পেছাতে গিয়ে হঠাৎ খেয়াল করলো মেয়েটা নেই, মুহূর্তের মধ্যে উধাও। ঠিক তখনই তার পেছনে ফিস ফিস শব্দ, আমাকে দেখছে। তানভীর ঘুরে দাঁড়াতে কেউ নেই। সে তাড়াতাড়ি গাড়ি থেকে উঠে দরজা লক করলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না, একবার, দুইবার, তিনবার, কিছুই না। হঠাৎ গাড়ির কাছে টুপ টুপ শব্দ শুরু হলো, যেন কেউ আঙ্গুল দিয়ে কাছে টোকা দিচ্ছে। সে ধীরে ধীরে পায়। দেখুন, আমরা যারা রাতে চলাফেরা করব, কেউ যদি আমাদের ওইখানে স্থানীয় কোনো লোক যদি নিষেধ করে তোমরা ওই জায়গাটা যেও না, এই রাস্তা দিয়ে যেও না, আমাদের উচিত হচ্ছে আমরা ওই জায়গাটা দিয়ে আর কখনোই আমরা যাব না। যারা অমান্য করবে তারা আসলে সত্যিকারের বিপদে পড়বে, কারণ আমার এলাকায় কি ধরনের সমস্যা হয়, কোন সময় কি সমস্যাটা হতে পারে আমি ভালো মতো জানি। অনেকে আছে এই ধরনের, তারা কিছু বিশ্বাস করতে চায় না। আমি তাদের হাতে পায়ে ধরবো, আপনারা অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনাদের এই কাজগুলো যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা বড় ধরনের হুমকির মুখে পড়বেন। যাই হোক, আপনারা মানুষ যদি কোনো কিছু বলে আপনারা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। রাত তখন ঠিক একটা। শহরের শেষ প্রান্তের দাঁড়িয়ে থাকা পুরনো 5তলা বিল্ডিংটার দিকে কেউ তাকাতে সাহস করতো না। বিল্ডিং এর নাম ছিল
রহমান ম্যানশন। একসময় সেখানে অনেক পরিবার থাকতো, শিশুদের হাসি, মানুষের কোলাহল, পুরো বিল্ডিং জমজমাট ছিল। কিন্তু এক রাতে সব বদলে যায়। হঠাৎ আগুন লাগে পুরো ভবনে। আগুন এক দ্রুত ছড়িয়ে পড়েছে যে অনেক মানুষ বের হতে পারেনি। কেউ পুড়ে মারা যায়, কেউ জানালা থেকে লাফ দেয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল আগুন লাগার আসল কারণ কখনো জানা যায়নি। সেই ঘটনার পর বিল্ডিং পরিত্যক্ত হয়ে যায়। তারপর থেকে মাঝরাতের ভিতর থেকে মানুষের চিৎকার, দরজা বন্ধ হওয়ার শব্দ আর শিশুদের কান্না শোনা যেত। কেউ কেউ দাবি করত পাঁচতলা জানালা এক ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলে সে অদৃশ্য হয়ে যায়। শহরে কয়েকজন তরুণ ঠিক করলো তারাই এই সত্যটা বের করবে। তাদের মধ্যে ছিল সাব্বির, মেহেদি, রাকিব আর ফারহান। তারা সবাই মিলে এক রাতে ক্যামেরা আর টর্চ লাইট নিয়েই রহমান ম্যানশনে ঢোকার সিদ্ধান্ত নিল। পরে ফারহান একটু ভয় পাচ্ছিল। সে বলল, দোস্ত, এসব ঠিক হবে তো? সাব্বির হেসে বলল, ভুয়া ভুয়া এগুলা গল্প, এই ধরনের গল্প এগুলা সবই ভুয়া হয়। এই ধরনের কথা বলতে চাচ্ছে। ভিডিও বানানো ভাইরাল হবে। রাত 12টার পর তারা বিল্ডিং এর সামনে পৌঁছালে চারপাশে অস্বাভাবিক নীরবতা ভাঙলে সোনাগুলো দেখা গেল। মনে হচ্ছিল কেউ ভেতরে থেকে তাকিয়ে আছে। গেটটা আদৌ খোলা ছিল। তারা ভিতরে ঢুকতে গেলে নিজের থেকে বন্ধ হয়ে গেল। সবাই আচমকে উঠল। রাকিব বলে, কেউ বন্ধ করলো, কেউ উত্তর নেই। ভেতর থেকে পচা গন্ধ, দেওয়ালে আগুনে পোড়া দাগ এখনো স্পষ্ট। তারা ধীরে ধীরে সিঁড়ি বেরিয়ে উপরে উঠতে লাগলো। দ্বিতীয় তলা উঠতে হঠাৎ একটা বাচ্চার হাসির শব্দ শোনা গেল খুব কাছ থেকে। আশেপাশের কেউ নেই। ফরহান কাফা গলায় বলল, আমি বলেছিলাম না এখানে কিছু আছে। সাব্বির ক্যামেরা নিয়ে সামনে এগাতে গেল। হঠাৎ করিডোরের শেষ মাথায় তারা একটা ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ছেলেটার মাথা উঁচু করে দাঁড়িয়ে, তার হাতে একটা পড়ে যাওয়া টেডি বিয়ার। সাব্বির বলল, এই তুমি কে? ছেলেটা ধীরে ধীরে মাথা তুলে। তার মুখের অর্ধেক পুড়ে গেছে, এক চোখ গলায় নিচে ঝুলছে আর ঠোঁটে অদ্ভুত হাসি। তারপর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। ফরহান চিৎকার করে উঠল। ঠিক তখনই পুরো বিল্ডিং কেঁপে উঠল। উপরে কোথাও থেকে ধূপধাপ শব্দ আসতে লাগলো, যেন কেউ দৌড়াচ্ছে। তারা দ্রুত নিচে নামতে শুরু করে গেল, কিন্তু সিঁড়ি খুঁজে পাইল না। সেখানে সিঁড়ি ছিল, সেখানে এখন শুধু দেওয়াল। রাকিব আতঙ্কিত হয়ে বলল, আমরা ফেঁসে গেছি। হঠাৎ চারপাশের লাইট একসাথে জ্বলে উঠল, অথচ বিল্ডিং এ কোনো বিদ্যুৎ থাকার কথা না। করিডোরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাদের শরীরে আগুন পুড়ে গেছে। কেউ হাত বাড়িয়ে সাহায্য চাচ্ছে, কেউ কাঁদছে। তারপর সবাই একসাথে মাথা ঘুরে চার বন্ধুর দিকে তাকালো। তাদের চোখগুলো সম্পূর্ণ কালো। ফরহান কাঁদতে কাঁদতে দৌড়ে দিল সেই একটা ফ্ল্যাটের ভিতরে, ঢুকে দরজা বন্ধ করে। ভিতরে অন্ধকার। হঠাৎ রান্নার ঘর থেকে যেন কেউ থালা বাসন ঘুরতে। ফরহান টর্চ লাইট জ্বালাতেই দেখলো এক নারী দাঁড়িয়ে আছে, তার শরীরে অর্ধেক পুরো কালো হয়ে গেছে। নারীটা ধীরে ধীরে বলল, আমার বাচ্চাটাকে দেখছো? ফরহান কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। নারীটা হঠাৎ বিকট শব্দ শুরু করে কান্না করতে 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 ছুটে এলো বাইরে। সাব্বির, মেহেদি আর রাকিব ফরহানের চিৎকার শুনতে পেল, কিন্তু কয়েক সেকেন্ডের পর সব চুপচাপ। দরজা খুলে গেল। ভিতরে কেউ নেই, শুধু মেঝেতে ফরহান মোবাইল পড়ে আছে আর দেওয়ালে রক্ত লেখা আছে 1 জন 3 জন। ভয়ে জমে গেছে। আর হঠাৎ করিডোরে আগুন জ্বলতে শুরু করলো। আগুনের ভেতরে থেকে মানুষের চিৎকার ভেসে আসছে। 3 জন ভয়ের গেল। হঠাৎ করিডোরে আগুন জ্বলতে শুরু করলো। মানুষ বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে, আমাদের বের হতে হবে। আর দৌড়ে 5 তলা উঠে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা থমকে গেল। পুরো তালাটা অদ্ভুত, অক্ষত, যেন এখনো কখনো মানুষ আগুনে নিবেনি। করিডোর শেষ এক দরজায় গেল। ভেতর থেকে শিশুর হাসির শব্দ শোনা যাচ্ছিল। সাব্বির সাহস করে দরজার কাছে গেলে ভিতরে ঢুকতে সে দেখতে পেল একটা ঘর। ঘরের মাঝখানে অনেক খেলনা আর তাদের দেওয়ালে শিশু আঁকা ছবি।
হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। সাব্বির ঘুরে দাঁড়াতে দেখলো সেই পুরো যাওয়া ছোট ছেলেটা তার পেছনে দাঁড়িয়ে। এইবার তার চোখ থেকে রক্ত পড়েছে। ছেলেটা ফিসফিস করে বলল, তুমি কি আমাদের সাথে খেলবে? সাব্বির চিৎকার করে দরজা ধাক্কা দিতেই লাগলো, কিন্তু দরজা খুললো না। বাহিরে মেহেদি আর রাকিব দরজা ভাঙার চেষ্টা করছিল। হঠাৎ ভেতরে থেকে সাব্বিরের ভয়ঙ্কর চিৎকার বেশি হলো। তারপর দরজায় নিচ থেকে খুলে গেল। ভিতরে সাব্বির নেই, শুধু দেওয়ালে নতুন করে আরেকটা লেখা, দুইজন শেষ, এখন শুধু মেহেদি আর রাকিবকে বেঁচে। তারা কান্না করতে করতে নিচে নামার রাস্তা খুঁজছিল। হঠাৎ পুরো বিল্ডিং অন্ধকার হয়ে গেল। তারপর চারপাশে একসাথে শত শত মানুষ ফিসফিস শব্দ আর কেন এসেছে এই ধরনের কথাগুলো বলতে চাইল। সামনের দিকে দাঁড়িয়ে আছে আগুনে পুড়ে যাওয়া অসংখ্য মানুষ। তারা ধীরে ধীরে তারপর দিকে এগিয়ে আসছিল। রাকিব চিৎকার করে পৌঁছাতে গিয়েছিল, জানালা দিয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ার শব্দ পুরো রাত কাঁপিয়ে দিল। মেহেদি একা হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে একটা কোণায় বসে পড়ল। তখনই সে শুনতে পেল ছোট্ট ছেলেটার কণ্ঠ, তুমি এখন একা। মেহেদি ধীরে ধীরে মাথা তুলল। করিডোর জুড়ে আগুন, আর আগুনের মাঝখানে সেই ছোট ছেলে দাঁড়িয়ে। তার পাশ জুড়ে যাওয়া নারী, তাদের পাশে অসংখ্য কালো ছায়া, সবাই একসাথে হাসছে। এরপর সেই রাতে কি হয়েছিল কেউই জানে না। পরের দিন সকালে পুলিশ রহমান ম্যানশন সামনে শুধু মেহেদির ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরা শেষে ভিডিওটা দেখা যায়। অন্ধকার করিডোরে মেহেদি দৌড়াচ্ছে। হঠাৎ ক্যামেরার সামনে পড়ে যাওয়া ছোট্ট ছেলেটি এসে দাঁড়ায়। তারপর স্ক্রিন কালো হয়ে যায়, কিন্তু ভিডিও শেষ হওয়ার আগে একটা কথা কণ্ঠ শোনা যায়, আরেকজন আসছে। এরপর থেকে আজও মাঝরাতে রহমান ম্যানশনে 5তলা জানালা একটা ছোট্ট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর কেউ যদি বেশি সময় তাকিয়ে থাকে তাহলে সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করে যান, কাউকে ভিতর থেকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দর্শক, এই গল্পগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।